গল্পের শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই যারা আন্ডারগ্রাউন্ডে জীবনযাপন করছিল। তাও সেটা একদিনও নয়, দুদিনও নয়, পুরো 1 বছর মাটির নিচে থাকা একটা বাংকারের মধ্যে লুকিয়েছিল। এই পরিবারে ছিল রে, তার ওয়াইফ ক্লেয়ার আর তাদের মেয়ে জয়ী। একদিন রাতে জয়ী কিছু স্বপ্ন থেকে ভয় পেয়েছিল। সে যখন জেগে ওঠে তখন তার চারিদিকে শুধু অন্ধকার ছেয়েছিল। এরপর তার মা তাকে বলে যে এখনো সকাল হয়নি, তুমি চোখ বন্ধ করে শুয়ে পড়ো। কিছুক্ষণ পর তার মা লণ্ঠন জ্বালিয়ে যখন তাকে চেক করতে যায় তখন সে তার বিছানাতে ছিল না, সে তার বিছানার নিচে লুকিয়েছিল। তার হাতে একটা পুতুল ছিল আর মাটির নিচে থাকা এই ঘরের মধ্যে এটাই একমাত্র তার ফ্রেন্ড ছিল। সে ঘুমানোর সময়ও এই পুতুলের সাথে নিয়ে ঘুমাতো। তার মা তাকে জিজ্ঞাসা করে যে সে বিছানার নিচে এমনভাবে কেন লুকিয়ে আছে। তখন সে উত্তরে বলে যে সে আজ এক ভয়ানক স্বপ্ন দেখেছে, যেটাতে ব্রেথার্স আমাদের জায়গাটাকে খুঁজে পেয়ে গিয়েছিল। সকাল সকাল এই স্বপ্নটা সত্যি না হয়ে যায়, সেই জন্য আমি এখানে লুকিয়ে আছি। এখানে তার মা তাকে বলে যে রুল নাম্বার 4 ভুলে গিয়েছো নাকি, ব্রেথার্সদের ব্যাপারে কখনো আলোচনা করবে না। তারপর তার ভয় কাটানোর জন্য ক্লেয়ার তাকে রেয়ের কাছে নিয়ে যায়। তারপর তার বাবাকে সামনে দেখার পর তাকে জড়িয়ে ধরে। তার বাবা তার ভয় কাটানোর জন্য একটা কার্ড গেম খেলতে শুরু করে। কিন্তু তারপর জয়ী তার বাবাকে বলে যে আমি স্বপ্নে ব্রেথার্সদের আসতে দেখেছি, এটা যদি সত্যি হয়ে যায়। এখানে রে তাকে বলে যে তোমাদের ঘুমানোর সময় আমি জেগে থাকি আর সব সময় অ্যালার্ট থাকি, আর যদি ব্রেথার্স এখানে এসেও পড়ে তাহলেও আমাদের এই ঘর প্রচণ্ড শক্তিশালী আর আমি এই ঘরের গেট শিকল দিয়ে বেঁধে রেখেছি। আর যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে সেটা চেক করতে পারো। ঠিক আছে, আমি গিয়ে চেক করছি। মা তখন বলে এখন কেন শুধু শুধু এটার ব্যাপারে চিন্তা করছো। মায়ের ভয়কে দেখে সে বলে যে আমার সমস্ত রুল মনে আছে। রুল নাম্বার 1 সবসময় আস্তে কথা বলতে হবে। রুল নাম্বার 2 কখনো রেগে যাওয়া চলবে না। রুল নাম্বার 3 কখনো গেট খোলা যাবে না। রুল নাম্বার 4 কখনো ব্রেথার্সদের ব্যাপারে আলোচনা করা যাবে না। তুমি চিন্তা করো না, আমি গেট খুলবো না। এরপর সে সিঁড়ি দিয়ে উপরে চড়তে শুরু করে। সেই গেটে ছোট ছোট ছিদ্র ছিল যেটার সাহায্যে তারা রাত আর দিনের ব্যাপারে জানতে পারত। সে লোহার শিকল টেনে টেনে দেখতে থাকে। রে আর ক্লেয়ার নিচে দাঁড়িয়ে খুবই চিন্তিত হয়ে সেটা দেখতে থাকে। এরপর সকাল হতে ক্লেয়ার লণ্ঠনের আলো বাড়িয়ে দেয়। প্রতিদিন সকালে জয়ী ছুরি দিয়ে দেয়ালে একটা লাইন আঁকে, যেটার ফলে তারা বুঝতে পারে যে তাদের এখানে কতদিন হয়ে গিয়েছিল। সমস্ত লাইন গোনার পর তারা জানতে পারে যে তাদের এখানে 301 দিন কেটে গিয়েছিল। না হাওয়া, না জল, না আলো আর না কোনো ফেসিলিটি, এইসব ছাড়াই তারা জীবনযাপন করছিল। তারপর জয়ী তার মাকে কিছু খাওয়ার জন্য দিতে বলে। এটা শোনার পর সে একটা র্যাকের দিকে যেতে থাকে যেটাতে অনেক খাবারের ক্যান রাখা ছিল। সে সেখান থেকে কোনটা তাকে খেতে দেবে সেটার ব্যাপারে চিন্তা করতে থাকে। জয়ী তাকে বলে যে সে আজও পিচ খেতে যায়। তার মা তাকে এটা বলে মানা করে দেয় যে রোজ রোজ পিচ খেলে সেটা শেষ হয়ে যাবে, আজ তুমি বিনস খাও। তাদের কাছে ক্যান ফুড ছিল আর পান করার জন্য জল নিত হ্যান্ড পাম্প থেকে। রোজ রোজ এই একই খাবার খেতে খেতে জয়ী বিরক্ত হয়ে যায়। এরপর রে তাকে বোঝায় যে আমাদের বেঁচে থাকার জন্য খাবার পাচ্ছি, এটাই অনেক ভাগ্যের ব্যাপার আর আমাদের অনেক থ্যাঙ্কফুল হওয়া উচিত যে আমাদের কাছে খাবার আছে, শেল্টার আছে, জল আছে, আর এটার জন্যই আমরা 301 দিন এখানে সার্ভাইভ করতে পেরেছি। আর সে তাকে এটাও বলে হয়তো আমরা ছাড়া বাইরের পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। এরপর তারা খাবার খাওয়ার জন্য যখন বসে তখন দেখে যে ক্যানের মধ্যে খাবার ছিলই না, আর তারা লক্ষ্য করে যে ক্যানের মধ্যে একটা ছিদ্র ছিল। আর এই একই অবস্থা সমস্ত ক্যানের সাথেও ঘটেছিল। কেউ তাদের কয়েক সপ্তাহের খাবার চুরি করে খেয়ে নিয়েছিল আর তারা এটা কোনো ইঁদুরের কাজ বলে মনে করে। কিন্তু সে ভিতরে এলো কিভাবে? তারপর তারা লক্ষ্য করে যেখানে থেকে তাদের দিনের আলো প্রবেশ করত সেখানে একটা বড় ছিদ্র হয়ে গিয়েছিল, যেখান থেকে ব্রেথার্স তো আসতে পারবে না কিন্তু ইঁদুর অবশ্যই আসতে পারবে। আর এখন প্রথমে তাদেরকে সেই ইঁদুরকে খুঁজে বের করতে হবে তাদের বাকি খাবারগুলোকে খেয়ে নেওয়ার আগে। এরপর রে গিয়ে শুয়ে পড়ে, কারণ সে দিনের বেলায় ঘুমাতো আর রাত্রে জেগে থাকতো। বাবার ঘুমিয়ে পড়ার পর জয়ী তার মায়ের সাথে একটা গেম খেলতে শুরু করে। কিছুক্ষণ পর জয়ী জিজ্ঞাসা করে বাবা বলেছিল যে শুধুমাত্র আমরা 3 জনই বেঁচে আছি, এটা কি সত্যি? এখন এটা সত্যি ছিল কিনা সেটা আমরা খুবই রোমাঞ্চকরভাবে জানতে পারবো। এরপর ক্লেয়ার তার হাতে একটা টেলিস্কোপ ধরিয়ে দেয়, তাকে অন্য একটা গেটের খোলা অংশ দিয়ে বাইরে দেখতে বলে। এরপর আমরা বাইরে একটা পরিত্যক্ত স্কুল দেখতে পাই আর আশেপাশে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছিল সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। জয়ীর স্কুলের জ্যাকেট দেখে জানা যায় যে সে ওই স্কুলে পড়তো। এরপর তারা বসে গল্প করতে থাকে। এখানে জয়ী তাকে বলে ব্রেথার্স আমাদেরকে ঘৃণা করে। তখন ক্লেয়ার তাকে বলে যে তারা আমাদেরকে ঘৃণা করে না, ওরা আমাদের থেকে ডিফারেন্ট। যতটা আমরা ওদেরকে ভয় পাই ততটা ওরাও আমাদেরকে ভয় পায়। এই সব কথাবার্তা চলাকালীন তারা সেই ইঁদুরটাকে দেখতে পায়। তারপর তারা রেকে নিয়ে আসে আর পুরো ফ্যামিলি মিলে সেই ইঁদুরটাকে মারতে যায়। এখানে জয়ী বলে যে আমরা ইঁদুরটাকে মারার পর সেটাকে কি খেতে পারি? তারপর রে তাকে মারতে যায়, কিন্তু অল্প চলার আওয়াজেও ইঁদুরটা সতর্ক হয়ে যায় আর সেটা পালিয়ে যায়। এরপর সেটা তার গর্তের দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু সঠিক সময়ে ক্লেয়ার সেটাকে মেরে ফেলে। খাবার চোরের থেকে তারা তো এখন পিছু ছাড়িয়ে নিয়েছিল, কিন্তু এই সব চলাকালীন তাদের ঘরের এক জায়গায় লণ্ঠন পড়ে গিয়ে আগুন লেগে যায়।
সেই আগুনটা খুবই বড়সড় রূপ ধারণ করে। এরপর তাদের অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়, কিন্তু এটার ফলে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। আর এই আগুনের ধোঁয়া বাইরে চলে গিয়েছিল, যেটার ফলে বেতাস খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছে যাবে। এটার ফলে জয়ী খুব ভয় পেয়ে যায়। তখন রে তাকে বলে যে বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, সেই জন্য এই ধোঁয়া কেউ দেখতে পাবে না। কিন্তু তারপর তারা দেখে যে ধোঁয়ার সাথে সাথে প্রচুর ছাইও ছিল, যেটা তাদের গেটের উপর জমা হচ্ছিল, যেটার ফলে বেতাস বুঝতে পারবে যে এখানে কেউ এখনো পর্যন্ত বেঁচে আছে। এটা দেখার পর ক্লেয়ার প্রচুর ভয় পেয়ে প্যানিক করতে থাকে। তখন রে তাকে সেকেন্ড রুল মনে করিয়ে দেয় যে নেভার লুজ কন্ট্রোল। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের সেই ছাইগুলোকে সরিয়ে ফেলার জন্য ওপরে যেতেই হবে। এটা খুব বিপজ্জনক ছিল, কিন্তু তাদেরকে বেঁচে থাকার জন্য এটা করতেই হবে। তারপর তারা ওপরে চলে যায়, আর জয়ী তাদেরকে নিচে থেকে লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর সে দেখে যে দূরে জঙ্গলের মধ্যে কেউ তাদের দিকে দৌড়ে আসছিল। সে তার মা বাবাকে চিৎকার করে সতর্ক করতে থাকে, কিন্তু তার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তারপর সে থার্ড রুলকে ভঙ্গ করে ওপরে চলে যায়, আর তাদেরকে বলে বেতাস এদিকে আসছে। তারপর সেখানে থেকে কিছু হরিণ দৌড়ে পালিয়ে যায়, আর তারা কিছু একটা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। এখানে আমরা জানতে পারি যে পশুরা এখনো পর্যন্ত বেঁচে আছে, এর মানে বেতাস এদেরকে মারে না। যাই হোক, এরপর তারা তাদের শেল্টারের মধ্যে প্রবেশ করে, আর রে সেটার গেটটাকে ভালোভাবে সিল করে দেয়, কারণ একটা বেতাস তাদের কাছাকাছি এসে পড়েছিল, আর সেটা এখন তাদের ওপরেই ঘোরাঘুরি করছিল। তারা এটা থেকে খুব অবাক হয়, কারণ বেতাসরা তো গ্রুপে ঘোরাঘুরি করে, কিন্তু এ তো একা ছিল। জয়ী খুব প্যানিক করছিল। তখন ক্লেয়ার তাকে সেকেন্ড রুল মনে করিয়ে দেয়, কিন্তু তবুও সে শান্ত হচ্ছিল না। কিন্তু তখন রে তাকে শান্ত করায় একটা গেম খেলে। সে তাকে তাদের আগের ঘরে নিয়ে যায় ইমাজিনেশনের সাহায্যে। কিন্তু তখন বেতাস তাদের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু সে বুঝতে পারে না যে সেখানে একটা দরজা ছিল, কারণ সেটা হিডেন ছিল। ঠিক সেই সময় জয়ীর পুতুলটার পিছনে থাকা চাবি একটা হুকে আটকে যায়। যদি সেটা হুক থেকে ছেড়ে যায় তাহলে পুতুলটা আওয়াজ করতে শুরু করবে। ধীরে ধীরে সেটাকে হুক থেকে বেরিয়ে আসতে দেখে সবার হৃদস্পন্দন বাড়তে শুরু করে। এরপর হুক থেকে চাবি ছেড়ে যাওয়ার পর পুতুলটা কথা বলতে শুরু করে। তারপর রে তাড়াতাড়ি সেই পুতুলটা স্পিকার বের করে ভেঙে ফেলে, কিন্তু এটার কোনো লাভ নেই, কারণ বেতাস ততক্ষণে সেটা শুনে ফেলেছিল। তারপর সেটা তাদের দরজা খুলতে শুরু করে। এখানে আমরা বেতাসকে এক পলক দেখতে পাই, কিন্তু ঠিক তখনই এরা দরজা বন্ধ করে সেটাতে একটা রড লাগিয়ে সিল করে দেয়, আর এখন সেটা দরজাটাকে খুলতে পারবে না, কিন্তু অনেকগুলো বেতাস মিলে খুলতে পারবে। আর এরপর বেতাসদের গ্রুপ সেখানে এসে পড়ে, আর তারা একসাথে সেই দরজাটাকে ভেঙে ভিতরে প্রবেশ করতে থাকে। এখানে ক্লেয়ার তাদের ঘরের এক জায়গায় আগুন লাগিয়ে দেয়, যাতে তারা আরও কিছু সময় পেয়ে যায় এখানে থেকে পালানোর। এরপর তারা সেই টেলিস্কোপের সাহায্যে একটা ছিদ্রকে বড় করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। প্রথমে ক্লেয়ার আর জয়ী সেখানে থেকে বেরিয়ে আসে। এরপর রে সেখানে থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেই ছিদ্রটা এত বড় ছিল না যে সে সেখানে থেকে বেরিয়ে আসতে পারবে। সে প্রচুর চেষ্টা করতে থাকে। অন্যদিকে আগুন নিভতে শুরু করে, আর বেতাস সেখানে আসতে থাকে। এরপর বেতাস রেকে ভিতরে টেনে নেয়। ভিতরে প্রচুর ধোঁয়া থাকার ফলে ক্লেয়ার কিছু দেখতে পাচ্ছিল না, আর তারা যদি সেখানে আর অপেক্ষা করে তাহলে বিপদ আরও বেড়ে যাবে। এই ভেবে সে জয়ীকে নিয়ে সেখানে থেকে পালাতে থাকে, কিন্তু জয়ী তার বাবাকে ছেড়ে যেতে চাইছিল না। এতক্ষণে বেতাস সেখানে এসে পড়ে। এরপর তাদের উপর একটা বড় লাইট ফেলা হয়, আর নেট ছুড়ে দেওয়া হয়। এখানে আমরা এই গল্পটার টুইস্টটাকে জানতে পারবো। এরপর আমাদেরকে এই মুভির ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে 300 দিন আগেই এই শহরে একটা নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছিল, আর সবাই সেই ভাইরাসে আক্রান্ত হচ্ছিল। এখানে আমরা রে আর ক্লেয়ারকে দেখতে পাই, যাদের চেহারা খুবই সুন্দর ছিল। তারা কিচেনে রোমান্টিক কথাবার্তা বলছিল। তখনই জয়ী সেখানে এসে পড়ে, আর তাদেরকে বলে তার ফ্রেন্ড জো তাদের ঘর খালি করে এই শহর ছেড়ে চলে যাচ্ছে, জানেন না কেন। এরপর তারা সেটা চেক করার জন্য যায়। জোর পেরেন্টস খুবই তাড়াহুড়ো করে জিনিসপত্র ফেলে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তারা বলে আমাদের বলার সময় নেই, কারণ এক ধরনের ভাইরাস খুবই তীব্র গতিতে পুরো শহরে ছড়িয়ে পড়ছি, আর এখন আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আর শুধুমাত্র আমরা নয়, অনেক ফ্যামিলি ইভ্যাকুয়েট হয়ে গিয়েছে। যদি সম্ভব হয় আপনারাও এখানে থেকে পালিয়ে যান। এরপর জয়ীরাও তাদের দরকারি জিনিসপত্র নিয়ে সেখানে থেকে বেরিয়ে যেতে থাকে। রাস্তায় কিছুক্ষণ চলার পর তারা দূরে একটা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পায়। রে তাদেরকে বলে আমরা আর কিছুক্ষণ পরে সিটির বর্ডারে পৌঁছে যাব, কিন্তু ঠিক তখনই রাস্তায় তারা লক্ষ্য করে যে প্রচুর গাড়ি সেদিকে থেকে ফিরে আসছিল। তারা তখন তো কিছু বুঝতে পারে না, কিন্তু কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর তারা সবকিছু বুঝতে পারে। সেখানে একটা হেলিকপ্টারে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল যে এই শহরটাকে এখন কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছে, সেখানে থেকে কেউ এখন বেরোতে পারবে না, বর্ডার ক্লোজ করে দেওয়া হয়েছে, সবাই এখন যে যার ঘরে ফিরে যাও। তখনই একটা বড় পাথর তাদের গাড়ির উপরে এসে পড়ে। এরপর তারা লক্ষ্য করে যে পাহাড় কাঁপছিল, কিন্তু এখানে তো ভূমিকম্প কখনো দেখা যায়নি। তারপর তারা দেখে যে সেটার উপর দিয়ে প্রচুর ফাইটার জেট সিটির দিকে এগিয়ে যাচ্ছিল। এরা যেখানে দাঁড়িয়েছিল সেখানে থেকে পুরো শহরকে দেখা যাচ্ছিল। সমস্ত জেট সিটির উপরে বম ব্লাস্ট করে সিটিকে ধ্বংস করে দিচ্ছিল, কারণ পুরো শহরে ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এটাকে কোনো গভর্নমেন্ট স্ট্র্যাটেজি বলে মনে হচ্ছিল। তারা সবাই খুব ভয় পায়,
কারণ এখানেও যে কোনো মুহূর্তে বম ব্লাস্ট হতে পারে। সবাই সেখানে থেকে এদিক ওদিকে পালাতে থাকে। এরপর রে আর তার ফ্যামিলি সেই ওয়াটার ট্যাঙ্কের দিকে যেতে থাকে, কারণ সেখানে জয়ীর স্কুল ছিল আর তারা জানতো যে সেখানে একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে। সেখানে পৌঁছানোর পর তারা সেই আন্ডারগ্রাউন্ড ঘরটাকে দেখতে পায়। তারা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই সেখানে একটা ব্লাস্ট হয়, কিন্তু দেয়াল প্রচুর স্ট্রং হওয়ার কারণে ঘরটার কিছুই হয় না। তারা ভিতরে পৌঁছানোর পর দেখে যে সেখানে প্রচুর অন্ধকার ছেয়েছিল। এরপর তারা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে লক্ষ্য করে সেখানে কি ছিল। তখন তারা দেখে যে সেখানে লাকিলি মানুষের সার্ভাইভালের সমস্ত জিনিসপত্র ছিল, আর এখানেই জয়ী সেই পুতুলটাকে পেয়েছিল। এরা কিছুই বুঝতে পারছিল না যে এসব কি ঘটছিল, কিন্তু ক্লেয়ার সবকিছু বুঝতে পারছিল, কারণ তার হাতে এক জায়গায় কেটে গিয়েছিল আর সেখানে থেকে লালের বদলে কালো রক্ত বেরিয়ে আসছিল। এর মানে তারা সবাই ইনফেক্টেড হয়ে গিয়েছিল, কারণ এই ভাইরাসটা হাওয়ায় ছড়িয়ে পড়ছিল। সেই জন্য পুরো শহরটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছিল। এখন তারা তিনজনেই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল। এই ভাইরাসের এফেক্ট এটাই ছিল যে যারা এই ভাইরাসে আক্রান্ত হবে তারা নর্মাল মানুষের মতোই থাকবে, কিন্তু তারা যখন রেগে যাবে তখন তারা জম্বিতে পরিণত হয়ে যাবে। এই জন্যই তারা রুল নাম্বার 2 বানিয়েছিল, যাতে জয়ী কখনো রেগে না যায়। এখানেই ফ্ল্যাশব্যাক সমাপ্ত হয়। আশা করি এখানেই আপনারা গল্পের টুইস্টটাকে জানতে পেরেছেন। এতদিন এরা যাদেরকে বেতাস বলছিল তারাই আসলে নর্মাল হিউম্যান ছিল, আর জয়ী আর তার মা বাবা জম্বি ছিল। আর্মির লোকেরা তাদেরকে একটা জালে বন্দি করে ফেলে। তারা এক ধরনের স্যুট পরেছিল। তারা ভাইরাস থেকে বাঁচার জন্য মুখে মাস্ক পরেছিল, সেই জন্যই তাদের নাম বেতাস রাখা হয়েছিল। আর তাদের চোখে নাইট ভিশন থাকার কারণেই তাদের চোখে লাইট দেখা যাচ্ছিল। আর্মির লোকেরা তাদেরকে বলে, তোমরা ভয় পেও না, আমরা তোমাদেরকে বাঁচাতেই এসেছি। এরপর তাদের ব্লাড টেস্ট করা হয়, যেখানে রেজাল্ট পজিটিভ দেখা যায়। এরপর তারা তাদেরকে বাধ্য হয়ে শুট করার জন্য রেডি হয়। ক্লার রেগে গিয়ে বলতে থাকে, আমার মেয়েকে ছেড়ে দাও। এরপর সে জম্বিতে পরিণত হতে থাকে। এরপর হঠাৎ একটা সোলজারের গলা থেকে রক্ত বেরিয়ে আসতে দেখা যায়। তারপর দেখা যায় যে রে জম্বি হয়ে পিছনে থেকে তাকে কামড়ে দিয়েছিল। এরপর সে তাদের হাত থেকে ক্লেয়ার আর জয়ীকে বাঁচানোর জন্য সবাইয়ের সাথে লড়াই করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে যে জালের মধ্যে তারা দুজন ছিল না, জাল কাটা ছিল। জয়ী একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়েছিল। এরপর ক্লেয়ার জম্বি হয়ে সবাইয়ের সাথে লড়াই করতে থাকে। তারা প্রায় সমস্ত সোলজারদের মেরে ফেলে। তখনই একটা সোলজার তার কপালে বন্দুক ঠেকিয়ে ধরে। তখনই জয়ী জম্বি হয়ে সেই সোলজারের উপর ঝাঁপিয়ে পড়ে। সে তাকে মেরে ফেলার পরেও তার রাগ কন্ট্রোল করতে পারে না। এরপর সে তার মায়ের ওপরেও আক্রমণ করে। তখনই ক্লেয়ার তাকে রুল নাম্বার 2 মনে করিয়ে দেয়, যেটার ফলে তার রাগ ধীরে ধীরে কমতে শুরু করে আর তারপর নর্মাল হয়ে যায়। এরপর তারা রে এর কাছে যায়, যার একটা গুলি লেগেছিল। জয়ী প্রচুর কাঁদতে থাকে। এরপর প্রত্যেকবারের মতো রে তাকে ইমাজিনেশনের দুনিয়ায় নিয়ে যায়, যেখানে তার বাবা সবসময় তার সাথেই থাকবে। ধীরে ধীরে তার কথা বলা থেমে যায়। এরপর জয়ী কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে যে, বাবা আপনি আছেন তো? এরপর ক্লেয়ার জয়ীকে নিয়ে সেখানে থেকে পালাতে থাকে। তারা অন্য একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে তাদের উপর কেউ টর্চ মারছিল। এরপর তার দেখে যে সেটা আর অন্য কেউ ছিল না, বরং জো ছিল, যে তাদের প্রতিবেশী ছিল। এরপর সে তাদেরকে তার আন্ডারগ্রাউন্ড ঘরে নিয়ে যায়, যেখানে জোর পেরেন্টস তাদেরকে দেখার পর খুব খুশি হয়। তাদের মতোই সেখানে আরও পরিবার লুকিয়েছিল। নিচে যাওয়ার আগে জয়ী সূর্যের আলো দেখতে পায় আর তার মাকে বলে আজ 302 দিন পূর্ণ হলো। এরপর তারা আবারও অন্ধকারের মধ্যে প্রবেশ করে, আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়। মুভির শেষের টুইস্ট আপনারা কি কখনো কল্পনা করতে পেরেছিলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।